জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আইনের কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকুল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ, সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। তারা বলেছে, সোহরাওয়ার্দী উদ্যান আমাদের মুক্তিযুদ্ধের বিজয়ের স্মারক। 1971 সালের 16 ডিসেম্বর এখানেই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র সংঘ, রাজাকার, নেজামি ইসলাম, আল বদর, আল শামস বাহিনী আত্মসমর্পণ করেছিল। অথচ আমরা দেখলাম স্বাধীন বাংলাদেশে এই প্রথম গণহত্যাকারী যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াতে ইসলামীকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এই সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানাই। ছাত্র ইউনিয়নের এই প্রতিবাদ জামায়াতে ইসলামী কেমন করে দেখছে? অনেক ধন্যবাদ আপনাকে এবং আমাদের সম্মানিত সহ-আলোচক বৃন্দ যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম কথা হচ্ছে, আমাদের জুলাই আগস্ট মাসের এখন চলছে, জুলাইটা শেষের দিকে, আগস্ট কাছাকাছি, যে 5ই আগস্ট বাংলাদেশে আমাদের ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং যে ফ্যাসিবাদের সবচেয়ে বড় ট্যাগ ছিল রাজাকার এবং মুক্তিযুদ্ধ দুটোকে মুখোমুখি দাঁড় করিয়ে বাংলাদেশকে পিছিয়ে রাখা, সেরকম একটা মুহূর্তে আমরা যখন ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, এরকম প্রেক্ষাপট সামনে রেখে মত এবং দ্বিমত পোষণের একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ প্রবেশ করেছে, যেখানে মানুষের মত প্রকাশের যেমন স্বাধীনতা থাকবে, দ্বিমত প্রকাশেরও সুযোগ থাকবে। আমি যারা এই দ্বিমত পোষণ করেছেন, তীব্র নিন্দা জানিয়েছেন, আমি তাদেরকে স্বাগত জানাই যে তারা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবার সুযোগটুকু বাংলাদেশে পাচ্ছেন। একটা সময় আমাদের দেশে ছিল 17 বছর, যে তীব্র নিন্দা প্রতিবাদ শুধু না, ফেসবুকে একটা লাইন লিখলে তাদেরকে ফাইন্ড আউট করে গ্রেপ্তার করে তাকে গুম করে নেওয়া হতো। তো সেই জায়গা থেকে বাংলাদেশকে যারা এই জায়গাটা নিয়ে এসেছে, আমি সেই সকল শহীদ এবং আহত বঙ্গদেরকে স্মরণ করছি। সাথে এটা বলছি যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে জনসমুদ্র নিয়ে গতকালকে আমরা প্রোগ্রাম সফল সম্পন্ন করেছি, দেশবাসীকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন, ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আমরা যে প্রত্যাশা নিয়ে প্রোগ্রাম করেছি সেই প্রত্যাশার চেয়েও অনেক বড় প্রাপ্তি তারা শুধু জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেয়নি, গোটা দেশবাসীকে তারা উপহার দিয়েছে। আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট অতিক্রম করে আমাদের প্রায় 350 মতো হর্ন ছিল, সেটা কাভার হয়নি। আমাদের প্রায় অর্ধশতাধিক এলইডি ছিল, সেটাতে কাভার হয়নি। আমাদের প্রায় বলা যায় যে অর্ধেক পর্যন্ত দর্শক শ্রোতা আমাদের পুরো প্রোগ্রামটাকে তারা আসলে কাভার করতে পারে নাই। এরপরও যারা শুনতে পারে নাই তারা এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে আমরা যে প্রোগ্রামে এসে অংশ নিতে পেরেছি, ইতিহাসের সাথে সম্পৃক্ত হতে পেরেছি, সেজন্য আমরা খুশি। সেই জন্য আমি বলবো যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এই প্রোগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের আগামী দিনের এগিয়ে যাওয়ার যে এক বিরাট বার্তা, জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়ে যাওয়া সত্ত্বেও তিনি তার মনোবল, তিনি তার দৃঢ়তা সামনে রেখে এই জনগণ উপস্থিত এবং যারা দেশবাসী, দেশের বাইরে যারা আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে শুনেছিলেন, তাদের কাছে তিনি এই বার্তাই দিয়েছেন যে আমরা আর হানাহানির রাজনীতি, বিভেদের রাজনীতি নয়, আমাদের এখন ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ে নিতে হবে। আমার কথা হচ্ছে, তিনি দুটো শব্দ
শব্দ ব্যবহার করেছেন যে আমরা একটা লড়াইয়ের মাধ্যমে ফেসিবাদ দূর করেছি, আর একটা লড়াইয়ের মাধ্যমে আমাদের দুর্নীতির মাধ্যমে লড়াই করে দুর্নীতিকে আমাদের দূর করতে হবে। এই জায়গায় আমরা বোধহয় এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা, সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছেন। আমি আবার পেছনে একটু ফিরে আমার প্রথম প্রশ্নেই ফিরি। আপনি উত্তরে বলেছেন আগের সরকার রাজাকার ও মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করিয়েছে। রাজাকার আর মুক্তিযুদ্ধ তো মুখোমুখি নয় এমন সংজ্ঞা কি কোথাও খুঁজে পাওয়া যাবে? নাম্বার 1। নাম্বার 2, যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দানের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র ইউনিয়ন এটা বলেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস এর মধ্য দিয়ে কলঙ্কিত হলো কিনা? না, কলঙ্কিত হওয়ার তো কোনো প্রশ্নই নেই। বাংলাদেশ জামাত ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী দল নয়, কারণ আপনারা যে দেখেছেন যে জনাব এটিএম আজহারুল ইসলাম, যাকে সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে 14 বছর জেলখানায় রাখা হয়েছে, তার রায় পরিষ্কার। 7 জন বিচারপতি একমত হয়ে একথা বলেছেন যে এটা সম্পূর্ণ অন্যায় বিচার হয়েছে তার উপরে, জামাতের উপরে এবং জামাতের অন্য নেতৃবৃন্দ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের উপরে। তো সেখানে আমরা মনে করি যে জামাত ইসলামের এটিএম আজহারুল ইসলাম শুধু মুক্ত হয় নাই, এর মধ্য দিয়ে জামাত ইসলামী কে যে রাজাকার, জামাত ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী এবং এই ব্যাপারে তাদের যে অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ, লুটতরাজ, 4টা গুরুত্বপূর্ণ ইস্যু আমাদেরকে সম্পৃক্ত করা হয়েছিল মিথ্যা এবং সম্পূর্ণ অন্যায়ভাবে। সেই জায়গা থেকে আইনগতভাবে জামাত ইসলামী এখন মুক্ত বাংলাদেশে, মুক্ত মানুষের মাঝে মুক্ত জামাত ইসলামী এখন কাজ করার একটা স্কোপ আমাদের আগেও ছিল, এটা এখন আইনগতভাবে তৈরি হয়েছে। সুতরাং জামাত ইসলামীকে রাজাকার বা মুক্তিযুদ্ধ বিরোধী বলে আমাদের আর পিছনে ফিরিয়ে নেওয়া যা বা এই জাতির মধ্যে আর বিভেদ তৈরি করার যে সুযোগ আওয়ামী লীগ নিয়েছিল বা যে ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্র বা এই রাজনীতি বা এই ট্যাগিংয়ের প্রক্রিয়াটা বা এই সিস্টেমটাকে এই দেশের মানুষ গ্রহণ করে নেয় বলেই তো আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। এবং সেদিন দেখেন শুধু একটা শব্দ ছাত্র জনতাকে উদ্বেলিত করেছিল, শব্দটা ছিল রাজাকারের বাচ্চা। তো এই রাজাকারের বাচ্চা শব্দটাই কিন্তু আমাদের রাজপথে নামিয়ে দিয়েছিল। গভীর রাতে ছাত্রছাত্রীরা হল থেকে মানে তালা ভেঙে, তারপরে রুম থেকে তাদের ভেঙে তারা বেরিয়ে এসেছিল যে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এটা বোঝা যায় যে এদেশের মানুষও এটা মানেন বা তারা এটা বুঝতে চায় না যে আমরা এই রাজাকারের খেলায় আর কোনো একটা সংগঠনকে এখন মানে পশ্চাৎপদ করা বা তাদেরকে দাবিয়ে রাখা। এবং গতকালকে আপনার উপস্থিতিতে এটা নিশ্চয়ই আপনি একজন নাগরিক হিসাবে যদি আপনাকে মনে করিয়ে দিই বা বলি আপনাকে, দেখবেন যে জামাত ইসলামের আমাদের নেতাকর্মী যদি আমরা খুব হিসাব করি তাহলে এই প্রোগ্রামে আমাদের সর্বোচ্চ আমরা ধরেছিলাম যে 8 থেকে 10 লাখ এখানে হবে। আমরা খেয়াল করেছি এবং আমি যেহেতু আমার স্টেজ, লাইট, সাউন্ড এবং ডেকোরেশনের দায়িত্ব ছিল, আমি অন্তত 15 দিন এটাকে মনিটরিংয়ে রেখেছি এবং সকালবেলা আমি ফজর পরে বের হয়ে রাউন্ড দেওয়ার চেষ্টা করেছি সে আমার ইসের সুবিধার্থে, দায়িত্বের সুবিধার্থে। সেখানে খেয়াল করেছি যে আমাদের জামাত কর্মী, শিবির কর্মীর বাইরেও সাধারণ মানুষের একটা বিপুল উপস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে সকাল 7টায় আমাদেরকে পুরো সোহরাওয়ার্দী উদ্যানের গেটগুলো বন্ধ করে দিতে হয়েছে, যাতে আর কেউ, শুধু ভিআইপি, সিনিয়র সিটিজেন্স, ইনভাইটেড গেস্ট ছাড়া আর কেউ প্রবেশ করতে না পারে। এর মধ্যে বোঝা যায় যে এই রাজাকার মুক্তিযুদ্ধ এই প্রশ্নটাকে সামনে রেখে বিভেদ চায় না, মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধারণ করতে জামাত ইসলামী কাজ করছে। সেই কাজটাকেই জনগণ সমর্থন করেছে বলে বিগত 17 বছর আমাদের বিরুদ্ধে জুলুম, নিপীড়ন, ফাঁসি, নির্যাতন, রিমান্ড সব কিছুই তো তারা করেছে। এই সব কিছু করার পর ফলশ্রুতি হচ্ছে যে আমরা টার্গেট করেছি 10 লক্ষ, লোক হয়ে গেছে 25 থেকে 30 লক্ষ। এটার একটা জবাবই গতকালকে এদেশের জনগণ জাতির সামনে তুলে ধরেছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আপনার কথা থেকেই আপনাকে প্রশ্ন রেখে গেলাম, আসছি আবার আপনার কাছে। এটিএম আজহারের একটি বিচার আসলে জামায়াতে ইসলামীকে দায় মুক্তি দেয় কিনা, আগের বিচারগুলো তাহলে কি বার্তা বহন করে, আপনি নিশ্চয়ই আবার যখন আপনার কাছে ফিরে আসবো সেটার উত্তর দিবেন। আরিফুল ইসলাম আদিব, গোপালগঞ্জে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ ঘিরে সংঘর্ষ, গুলির ঘটনায় নিহত 4 জনের ময়নাতদন্ত হয়নি। পরে অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন নিহতদের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে। দীপ্ত সাহা, তার মরদেহ সৎকার করে দাহ করা হয়েছে, তার ক্ষেত্রে ময়নাতদন্তের আসলে সুযোগ নেই। সহিংসতার ঘটনায় মামলা সংখ্যা 8টি, এখন পর্যন্ত 310 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন গোপালগঞ্জে গণগ্রেফতার হচ্ছে না। সাংবাদিক ডেভিড বার্গম্যান স্বাধীন তদন্ত কমিটির কথা বলেছিলেন, সরকার করেছে সরকারি তদন্ত কমিটি। নিহত রমজান কাজীর মামা কলিম মুন্সি গতকাল গণমাধ্যমকে বলেছেন কি হবে মামলা করে। গোপালগঞ্জের মানুষের মানবাধিকার
রক্ষা করা হচ্ছে কিনা? আদিব, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার মাধ্যমে যারা দেখছে সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা দেখেন যে গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ এই কর্মসূচিকে ঘিরেই যে আসলে সহিংসতা হয়েছে বিষয়টি এরকম না, বরঞ্চ আমাদের সারা দেশের যে ধারাবাহিক পদযাত্রা ছিল সেটা যখন গোপালগঞ্জ পৌঁছেছে, সেই গোপালগঞ্জ পৌঁছানোর পূর্বেই সন্ত্রাসবাদী আওয়ামী লীগ তার গোপালগঞ্জে সারা দেশের ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে সংগঠিত করে একটি সশস্ত্র জঙ্গি স্টাইলে আমাদের উপর হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলা করেছে। কারণ আমরা হত্যা চেষ্টা এই কারণে বলেছি, কারণ তারা প্রথমে আমরা যখন গোপালগঞ্জে প্রবেশ করি সেই প্রবেশ মুখে আমাদেরকে খুব বেশি বাধার সম্মুখীন করেনি, কিন্তু আমাদের যখন প্রোগ্রাম শেষ হয়ে যায় আমরা যাতে ফিরতে না পারি সে কারণে গোপালগঞ্জ থেকে মাদারীপুর কিংবা অন্যান্য জেলায় যাওয়ার যতগুলো পথ ছিল সবগুলো পথকে অবরুদ্ধ করা হয়েছে। রাস্তার গাছ কেটে রাস্তার ভিতরে ব্যারিকেড দেওয়া হয়েছে, ইট, ককটেল এবং হাত বোমা সহ, এবং কি এখানে ছাত্রলীগের অনেক সন্ত্রাসী যারা সরাসরি শটগান সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করেছে। এবং আমাদের যে গাড়িগুলোতে আমাদের মূল নেতৃত্ব ছিল, বিশেষ করে নাহিদ ইসলাম, হাসনাত, সাজিস আক্তার সহ অন্য নেতৃবৃন্দ ছিলেন, সেই গাড়িগুলোকে টার্গেট করে সরাসরি কাজগুলো ভাঙচুর করা হয়েছে। ফলশ্রুতিতে আমরা সেখানে মার্চ টু গোপালগঞ্জ করি, বিক্ষোভ করি, পদযাত্রা করি, যে নামই সমাবেশ করি না কেন, যে রাজনৈতিক অধিকারের জায়গা থেকে আমরা যে কোনো কর্মসূচি করতে পারি, কিন্তু সেটাকে আওয়ামী লীগই বরঞ্চ আমরা দেখেছি প্রতিবেশী রাষ্ট্রের মিডিয়াগুলো সেটাকে এমন ভাবে ছড়িয়েছে যে আমরা টুঙ্গিপাড়ায় যাব কিংবা তার মাজার ভাঙচুর করবো, এই গুজবটি ছড়িয়ে আওয়ামী লীগের সারা দেশে যত সন্ত্রাসী আছে তাদেরকে সেখানে সংগঠিত করেছে। প্রথমত অবশ্যই গোপালগঞ্জে যারা সাধারণ নাগরিক সেখানে যারা বসবাস করে, সেখানে প্রত্যেকটি নাগরিকের মানবিক অধিকার, তার রাষ্ট্রীয় যে অধিকার পাবে সেটার জন্য আমরা অবশ্যই সেটা আমরাও দাবি জানাই। এবং এখানে যখন বলা হয় যে গোপালগঞ্জ বাসী হামলা করেছে, আমরা সেই কথাটারও প্রতিবাদ জানাই, কারণ এই হামলাটা কোনোভাবে গোপালগঞ্জ বাসী করেনি, বরঞ্চ সারা দেশ থেকে যেসব সন্ত্রাসীদেরকে আওয়ামী লীগ সংগঠিত করেছে, এবং আমরা সেটি একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনও দেখবেন, বিশেষ করে যুগান্তর সহ বেশ কয়েকটি প্রতিবেদন করেছে যে সারা দেশ থেকে সেখানে সন্ত্রাসীদের সংগঠিত করে শেখ হাসিনা নিজে সরাসরি এই হত্যার নির্দেশনা দিয়েছেন। তাহলে এখানে যারা সন্ত্রাসী, যারা সরাসরি অংশগ্রহণ করেছে, তাদের দায়কে আমরা গোপালগঞ্জ বাসীর উপরে সাধারণভাবে চাপিয়ে দিব না। এবং সেটা অন্যরা যেভাবে প্রেজেন্ট করেন যে এখানে গোপালগঞ্জের আপামর জনতা আসলে এখানে হামলায় অংশগ্রহণ করছে, আমরা সেটা গোপালগঞ্জের আপামর জনতা হামলায় অংশগ্রহণ করেনি, শুধুমাত্র যারা আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসী ছিল তারাই অংশগ্রহণ করেছে। ফলশ্রুতিতে এখানে আইন শৃঙ্খলা বাহিনী একটি প্রায় আমি বলবো বিশেষ করে সরকারি যে সংস্থা তারা একটা কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছেন, কারণ তারা যে 15 দিন ধরে বিভিন্ন জেলা থেকে সন্ত্রাসীদেরকে সংগঠিত করছে সেই তথ্যটি তাদের কাছে সঠিকভাবে ছিল কিনা সেটি নিয়ে আমাদের প্রশ্ন আছে। তাহলে যদি থাকে তাহলে তারা কেন একটা রাজনৈতিক দলের একটা স্বাভাবিক একটা কর্মসূচি ছোট করে পথসভা করা সেটির কেন তারা নিরাপত্তা নিশ্চিত করতে না? এর পূর্বে আমরা দেখেছি সেখানে জাতীয়তাবাদী দলে বিএনপির একটা কর্মসূচির আয়োজন ছিল, সেখানে তারা হামলা করে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে তারা হত্যা করেছে। তাহলে এই যে গোপালগঞ্জে অন্য কোনো দল রাজনৈতিক কর্মসূচি করতে গেলেই তাদের সেখানে হামলা করে হত্যা করতে হবে কিংবা হত্যার চেষ্টা করা, এই যে আওয়ামী লীগের যে একটা হত্যার এবং খুনের রাজনীতির যে দীর্ঘমেয়াদী যে তাদের যে চর্চা, সেই জায়গাটিতে রাষ্ট্রের উচিত ছিল, তার সংস্থার উচিত ছিল সেখানে নিরাপত্তা জোরদার করা। আদিব, আমার প্রশ্নটা ছিল গোপালগঞ্জের মানুষের মানবাধিকার নিশ্চিত হচ্ছে কিনা। একই সঙ্গে প্রশ্ন করতে চাই, মার্চ টু গোপালগঞ্জ বলার পরে যে সিচুয়েশন হলো সেটার দায় আপনারা এখন নিচ্ছেন না কেন? আমার আরেকটা প্রশ্ন, গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপি সংবাদ সম্মেলন করেছে এবং কোটালীপাড়া পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেছেন বিক্ষোভের সময় সেখানে আপনারা উপস্থিত ছিলেন কিন্তু তখন একজনকেও আটক করতে পারেননি। আপনাদের কাছে তো ফুটেজ আছে, আপনারা এই ফুটেজ দেখে আসামি গ্রেফতার করতে পারতেন, কিন্তু আপনারা তা না করে নিরীহ মানুষদের গ্রেফতার করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এখন আমি আবারও আপনাকে প্রশ্ন করছি, গোপালগঞ্জের মানুষের মানবাধিকার নিশ্চিত হচ্ছে কিনা? আমি সেই বিষয়টি বলেছি যে প্রশাসন তাদের পূর্বের যে ব্যর্থতা, সে ব্যর্থতা ঢাকতে গিয়ে আরো একটি ব্যর্থতার নজির স্থাপন করছে। আমরা গতকালকে একটি পত্রিকায় নিউজে দেখেছি যে একজন বাবা তার কন্যার জন্য
সম্ভবত দুধ কিনতে গিয়েছেন, তাকে হচ্ছে আটক করে হচ্ছে গাড়িতে তোলার চেষ্টা করেছে। তাহলে পূর্বের যারা 15 দিন ধরে গোপালগঞ্জে যেসব আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে একত্রিত করলো, তখন তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হননি। কিন্তু এখন যে সাধারণভাবে হচ্ছে, যদি সেটা সাধারণ মানুষের অধিকার খর্ব হয়, সেটা তো অবশ্যই কোনোভাবে সেই খর্বটা হওয়া উচিত না। বরঞ্চ সরকার এখানে সমন্বিতভাবে শুধুমাত্র সন্ত্রাসীদেরকে যে আটক করা, সেই জায়গাটা আমরা তাদের খুব বেশি সফলতা দেখতেছি না। বরঞ্চ অনেক ক্ষেত্রে সাধারণ মানুষেও তারা হচ্ছে অধিকারটা খর্ব করতেছে। জি, আমার এই প্রশ্নটার উত্তর কি আমি পেলাম? আমি প্রশ্ন করেছিলাম যে গোপালগঞ্জের এখন আপনি বলছেন যে গণগ্রেপ্তারের কথাটা কাইন্ড অফ আপনি বলছেন হচ্ছে, আপনার কথা শুনে মনে হচ্ছে বিএনপির নেতারাও বললেন যে গ্রেফতারের বিষয়টি, কিন্তু প্রশাসনের উপর দায় দিয়ে কি আসলে আদিব এনসিপি পার পেতে পারে? এনসিপি মার্চ টু গোপালগঞ্জ না বললে কি এই অবস্থা তৈরি হতো? নো, এখানে আমি তো বারবার বলেছি, এখানে মার্চ টু গোপালগঞ্জের কারণে সহিংসতা হচ্ছে, এই বয়ানটা ইন্ডিয়ান এবং আওয়ামী লীগের বয়ান। আমি যেই কর্মসূচি ঘোষণা দিয়ে যেই কর্মসূচি করতে চাই না কেন, আমি তো কখনোই এখানে বলা হয় না আমাদের সাংগঠনিকভাবে যে আমরা টুঙ্গিপাড়ায় যাব কিংবা আমরা ভাঙচুর করবো, এটা বলি নাই। বরঞ্চ এখানে আওয়ামী লীগ যে সশস্ত্র জঙ্গি স্টাইলে একটা রাজনৈতিক হত্যাকাণ্ড সংগঠিত করতে গেছে, সেটাকে লঘু করা হয় যে মার্চ টু গোপালগঞ্জ বলার মাধ্যমে। কারণ হচ্ছে আমরা মার্চ টু গোপালগঞ্জ বলি আর যেই করি, আমরা তো ওখানে সাধারণ পথসভা করেছি। আমার সেই কর্মসূচির নাম বিক্ষোভ কর্মসূচি হোক, মার্চ টু গোপালগঞ্জ হোক কিংবা হচ্ছে পদযাত্রা হোক, আমি যেই কর্মসূচি দিতাম না কেন, আওয়ামী লীগ এই পরিস্থিতি করে সেই সশস্ত্র প্রস্তুতিটা নিয়েই তারা হামলাটা করেছে। এখন আমার নামের কারণে তারা হামলা করেছে, এই ধরনের বয়ান তো হচ্ছে দেওয়া যায় না। তাহলে বিএনপি সাধারণ সমাবেশ করতে, সেখানে তো হামলা করে ডিরেক্ট তাদের স্বেচ্ছাসেবকের সাধারণ সম্পাদককে হত্যা করেছে, সেখানে তো তারা মার্চ টু গোপালগঞ্জ বলে নাই। তার মানে আপনার নামের কারণে যে তারা সশস্ত্র হামলা করছে, বিষয়টা এরকম নয়। বরঞ্চ তাদের রাজনৈতিক চরিত্র হচ্ছে সশস্ত্র হামলা করে, জঙ্গি স্টাইলে হামলা করে বিরোধী রাজনৈতিক দলগুলোকে হচ্ছে হত্যাকাণ্ডের মুখোমুখি করা। মোহাম্মদ হারুনুর রশিদ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কক্সবাজারের সমাবেশে বলেছেন, আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছে কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে, ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, আবার নাকি সে সংস্কার বুঝছে না। তারপর যেটা হলো, চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা এনসিপির পথসভায় ট্রাক মঞ্চ ভেঙে দিল বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপি কি আজকাল সমালোচনা নিতে পারছে না? মানে সাধারণত যারা ক্ষমতায় থাকে তাদের সমালোচনা করলে তারা এই ধরনের আচরণ করে, বিএনপি কি ক্ষমতায় চলেই গেল কিনা? ধন্যবাদ আজকের এই আলোচনা আমাকে সম্পৃক্ত করার জন্য অন্যান্য সহ আলোচকবৃন্দ, যমুনা টেলিভিশনের দেশ বিদেশের সকল দর্শক শ্রোতাবৃন্দ। যে প্রশ্নটি আপনি উত্থাপন করেছেন, রাজনীতিতে সমালোচনা থাকবেই। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল এবং অতীতে বহুবার ক্ষমতায় ছিল, বিরোধী দলে দায়িত্ব পালন করেছে, সরকারি দলে দায়িত্ব পালন করেছে। রাজনীতিতে যদি সমালোচনা না থাকে তাহলে তো দেশে আপনার মত প্রকাশের স্বাধীনতা থাকলো না। কিন্তু রাজনীতিতে আপনার শিষ্টাচার বহির্ভূত, শিষ্টাচার বলে একটা শব্দ আছে, রাজনীতিতে সমালোচনার মধ্যে আপনাকে শিষ্টাচার থাকতে হবে, এবং শিষ্টাচার যদি আপনি লঙ্ঘন করেন সেখানেই আপনার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সংঘটিত হয়। আমাদের এই জুলাই আগস্টের মধ্য দিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা বা আমাদের যে প্রত্যাশা ছিল যে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি এবং দেশে সামনে একটা গণতান্ত্রিক যাত্রায় আমরা যাত্রা শুরু করতে চাই, সেই লক্ষ্যে আমাদের এই জুলাই আগস্টের আমাদের সকল যারা শক্তি ছিল এদের মধ্যে একটা ঐক্য থাকা প্রয়োজন। তবে এদের মধ্যে সমালোচনা থাকবে, আপনার প্রত্যেক রাজনৈতিক দলে তাদের কর্মসূচি থাকবে, অসুবিধার কিছু নেই। কিন্তু আপনি চিন্তা করেন এই কয়েকদিনের যে ঘটনাগুলো, এটা আমি কিন্তু ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন এবং দেশের নাগরিকদের মধ্যেও কিন্তু এটা উদ্বেগ বাড়ছে। আপনার মিটফোর্ডের ঘটনার পর আপনার মার্চ টু গোপালগঞ্জ, এই মার্চ টু গোপালগঞ্জের পর আমাদের পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং যিনি দীর্ঘ সময় আপনি জানেন যে তাকে ভারতে কী অবস্থায় রাখা হয়েছিল, বাংলাদেশ থেকে তাকে গুম করে নিয়ে যাওয়া হয়েছিল, দীর্ঘদিন সে গুমের শিকার ছিল। তাকে নিয়ে যখন আপনার তার নির্বাচনী এলাকায় তার মাটিতে দাঁড়িয়ে এ ধরনের মন্তব্য করা হয়, তো স্বাভাবিক কারণেই প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তি, আমরা 4-5বার এমপি হয়েছি, প্রত্যেকটা নির্বাচনী এলাকায় আপনার তার শুভাকাঙ্ক্ষী তার সমর্থকরা রয়েছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং শিষ্টাচার বহির্ভূত বক্তব্য হলে প্রতিক্রিয়া হবেই।
এটা আমি শুধু ক্ষেত্রে নয়, আপনার সালাউদ্দিন সাহেবের ক্ষেত্রেই নয়। তো শিষ্টাচার বহির্ভূত কি মঞ্চ ভেঙে তারপর মঞ্চ ভাঙাকে আমি সমর্থন করি না, আমি মঞ্চ ভাঙাটা সমর্থন করি না। আমি তো মনে করি যে আমার কথাটা শেষ করি আপনার। এখন শিষ্টাচার বহির্ভূত যে যারা এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে রাজনৈতিক পরিবেশকে যারা উত্তপ্ত করছে তাদের বিরুদ্ধে আপনাকে আইনগত ব্যবস্থা নিতে হবে। সে বিএনপি হোক, জামাত ইসলামী হোক বা এনসিপি হোক। তো এনসিপিকে আজকে সরকার যেভাবে আপনার লালিত পালিত করছেন, র্যাব, পুলিশ, বিজিবি কত রকমের শক্তি দিয়ে তাদেরকে আপনার যেভাবে আশ্রয় প্রসাদ দেওয়া হচ্ছে, এটা তো মানুষের উদ্বেগ বাড়ছে, আপনার মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। তা আমার কথা হচ্ছে যে আমি মঞ্চ ভাঙাকে সমর্থন করি না কোনো রাজনৈতিক দলে, কিন্তু আপনি শিষ্টাচার বহির্ভূত কারা এই উস্কানিটা দিচ্ছে, কে উস্কানিটা দিল, যার ফলশ্রুতিতে কিন্তু দেশে যে একটা রাজনৈতিক সহনশীল পরিবেশটা তৈরি হয়েছিল সেই পরিবেশটা আজকে কিন্তু ভিন্ন দিকে ধাবিত হচ্ছে। এবং আপনি সিরিজ ঘটনাগুলোর মধ্যে দিয়ে দেখেন বিএনপি জায়গা থেকে কোনো উস্কানি নাই, বিএনপির জায়গা থেকে কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল। আপনি এখন তারেক রহমান লন্ডনে আছে, এখন আপনি যদি তারেক রহমানকে তারেক তুই জবাব দে, এখানে হত্যা হচ্ছে বা যে কোনো ঘটনা সংঘটিত হচ্ছে, আপনি আপনার যে ভাষা, এই ভাষাগুলো যদি আমরা এই জুলাই আগস্টের মধ্য দিয়েও আমাদের রাজনৈতিক শিষ্টাচার এই জায়গাগুলো পরিবর্তন না আনতে পারি, এটা আমাদের জন্য দুঃখজনক। একটু সময় দেন। কিয়ামত পর্যন্ত জামাত ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তারপরে আরেকটা মন্তব্য আপনাকে পড়ে শোনাচ্ছি। সম্ভবত ফজলুর রহমান মন্তব্যটি করেছেন যে ভোটে আয়, জামাতকে বলেছেন ভোটে আয়। এই ধরনের মন্তব্য আপনাদের নেতারাও করে। আমি ফিরে এসে মন্তব্যগুলো আরেকবার শোনাবো নিশ্চয়ই আপনাকে। আরিফুল ইসলাম আদিব যে কথাটা মোহাম্মদ হারুনুর রশিদ বলার চেষ্টা করছিলেন সেটা আমরা চট্টগ্রামেও দেখেছি। চট্টগ্রামে এনসিপির সমাবেশ, নেতাদের হোটেল কক্ষে ডগ স্কোয়াড, মাঠেও কঠোর নিরাপত্তা। বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলকে এসব সুবিধা পায় বা পেয়েছে আমি ঠিক মনে করতে পারছি না। আদিব, শোনা যাচ্ছে কথা? জি, এখন শুনতে পাচ্ছি। জি, আপনি যে বিষয়টি বলেছেন যে এটা আসলে সুবিধা না, এটা হচ্ছে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য গণ অভ্যুত্থানের যারা অন্যতম অগ্রনায়ক তাদের নিরাপত্তার বিষয় নিশ্চিত করা। যেখানে দুদিন আগে সরাসরি হত্যা চেষ্টা করা হয়েছে, সেই জায়গার ক্ষেত্রে তাদেরকে নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে তারা নিরাপত্তার বিষয়ে কিছু নিরাপত্তা জোরদার বাড়তি করেছে। আপনি দেখেছেন যে যখন বাংলাদেশে হচ্ছে ডক্টর জুবাইদা রহমান ফিরছেন কিংবা হচ্ছে বেগম খালেদা জিয়া হচ্ছে বিমানবন্দর দিয়ে আসছেন, আপনি তখন যেভাবে নিরাপত্তা বেষ্টনী দেখেছেন, কিংবা হচ্ছে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকেও ডক্টর জুবাইদা রহমানের জন্য বাড়তি নিরাপত্তার জন্য আবেদনও করা হয়েছে। ফলশ্রুতিতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি, তাদের এই নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা করা হয়, সেটাকে আমি ওইটা সব দলের ক্ষেত্রেই করা হচ্ছে। জি, এনসিপি একটি দল যে দলটি এখনো নিবন্ধন পায়নি এবং যে দলটির জন্ম 1 বছরও হয়নি, সেই দলটি এরকম সুবিধা পেয়েছে। আমি বিএনপি তো অনেক পুরাতন দল, বিএনপিকে একটু একপাশে রাখলাম। এত 90টি দল এই ধরনের সুবিধা পেয়েছে, সেটিকে আমরা বাংলাদেশের রাজনীতিতে দেখেছি। আদিব, আপনি এনসিপি হিসাবে কেন দেখতেছেন? আপনি অভ্যুত্থানের মূল যারা এখানে অগ্রনায়ক তাদেরকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ থেকে বারবার শেখ হাসিনা নির্দেশ দিচ্ছেন তাদেরকে গুপ্তভাবে হত্যা করার। হাসনাত, সার্জিস তাদের এর পূর্বে তাদের গাড়িতে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। হাসনাতকে গাজীপুরে আপনার হচ্ছে পিছন থেকে হামলা করেছে এককভাবে। গোপালগঞ্জে গত পরশু আপনার হচ্ছে যেভাবে হত্যা চেষ্টা করা হয়েছে, তারপরেও আপনি কি অভ্যুত্থানের যারা এই গুরুত্বপূর্ণ পেজ আছে তাদের এই নিরাপত্তাকে আপনার কাছে বাড়তি মনে হচ্ছে? আমি প্রশ্ন করেছি, বাড়তি মনে হচ্ছে কিন্তু বলিনি। আমি কমেন্ট করার জায়গা নেই, আমি সাংবাদিক, আপনাকে কেবল প্রশ্নই আমি করতে পারি। আপনি থাকুন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জি আপনি নিশ্চয়ই বলবেন, আমি ফিরে আসছি। আপনি প্লিজ কথাটা একটু মাথায় রাখেন। শফিকুল ইসলাম মাসুদ, জামাতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আওয়ামী লীগ কি করেছে বলতে চাই না, তারা গন কেস, তাদের এই দেশে ঢোকার আর কোনো সম্ভাবনা নেই, তারা একেবারেই অপ্রাসঙ্গিক। কেন আপনারা মনে করছেন আওয়ামী লীগ গন কেস? গোপালগঞ্জে এনসিপি তো তাদের প্রতিরোধের মুখে পড়েছে। আমরা বলছি দেখেন, আওয়ামী লীগ যে অত্যাচার নির্যাতন করেছে, মানুষের উপরে গণহত্যা করেছে,
শুধু আসলে আমরা জুলাই আগস্ট যেমন মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে 2006 সালের 28 অক্টোবর, আমাদের মনে রাখতে হবে 2013 সালের 5ই মে, আমাদের মনে রাখতে হবে বিডিআর হত্যাকাণ্ড, আমাদের মনে রাখতে হবে পার্শ্ববর্তী রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী আমাদের দেশে আসাকে কেন্দ্র করে প্রায় 25 জনের মতো মানুষকে হত্যা করা। এগুলো সব কিছু যদি আমাদের সামনে রাখা যায় তাহলে এটাকে আসলে রাজনৈতিক দলকে বলা যাবে? এই প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে আছে। সেই জায়গায় একটা দলের মানে এটা ডাক্তার সাইয়েদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তো বলার মানে প্রপার্টি না, প্রপার্টি হচ্ছে 2024-এর 5ই আগস্ট যখন তারা এই দেশ ছেড়ে নেত্রী পালিয়ে যায়, তার একটা দলের প্রধান পালিয়ে যায়, এবং শুধু দলের প্রধান না, একটা মসজিদের ইমাম, মানে মসজিদের ইমাম, জাতীয় মোকাররমের ইমাম যখন নামাজ পড়তে এসছেন মুসল্লিরা তাকে ধাওয়া দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছেন। মানে কতটা তীব্র প্রতিবাদ, বিক্ষোভ, প্রতিক্রিয়ার মুখে পড়লে একটা দল মসজিদের ইমাম পর্যন্ত ধাওয়ার মুখে পড়ে। সেই জায়গাটা থেকে জনগণই তো সিদ্ধান্ত নিয়েছে, এবং সিদ্ধান্তের প্রেক্ষিতে যখন আবার আন্দোলন হলো, রাষ্ট্রপতি হামিদ সাহেব যখন তাকে চলে যাওয়ার কোনো একটা জায়গা থেকে সুযোগ করে দেওয়া হলো, সেটাকে কেন্দ্র করে আবার যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল তাদের কার্যক্রম, এবং ছাত্রলীগ তো আগেই নিষিদ্ধ হয়েছে, এই জায়গাটাতে তো আমরা এটা বলতেই তো পারি যে তাদের হিস্ট্রিটা আমরা পাস করেছি। একটা জিনিস আপনাকে এখানে মনে করিয়ে দিই যে কোনো একটা আদর্শ, সেই আদর্শটা রাইট ও রং, সেটা পাবলিক পারসেপশনে সেটা অ্যাকসেপ্টেবল নন অ্যাকসেপ্টেবল যেটাই হোক, কিন্তু তাদের তো সন্ত্রাসী নির্ভর একটা সংগঠন। সন্ত্রাসী নির্ভর একটা সংগঠন যখন হয়, পাবলিক পারসেপশনে থাকা না থাকা, গুপ্ত একটা হামলা চালাতে আপনার রাজনীতি দরকার হয় না, গুপ্ত একটা হামলা চালাতে পাবলিক পারসেপশন দরকার হয় না। এটার জন্য যে কোনো দুইজন লোক, ধরেন আমি আল্লাহ রহম করেছেন আমাদের, যে কেউ যদি চাইতো যে কালকে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবে সব কিছু সামনে রেখে, তাহলে দুইজন লোকই কিন্তু এটার জন্য এনাফ, যে এত বড় একটা পাবলিক প্রোগ্রামকেও চাইলে সে নষ্ট করে দিতে পারে। তো আমরা সবসময় বলি না যে ভালো কাজের জন্য অনেক কিছুর দরকার, কিন্তু খারাপ কিছু করতে হলে এটার জন্য অনেক কিছু দরকার হয় না। আওয়ামী লীগ সে কাজটাই করেছে, এবং সেই কাজটা এখন অব্যাহত রেখেছে। গোপালগঞ্জের ঘটনার মধ্য দিয়ে তারা আরেকবার এই দেশের মানুষকে স্মরণ করিয়েছে যে আপনারা যে বলেছেন আমরা গণহত্যাকারী এবং সন্ত্রাসী সংগঠন, এটা আপনাদেরকে আসলে আপনারা ঠিকই বলেছেন, এটা আবার তারা একটা প্রমাণ করে দিয়ে একটা বাস্তব প্রায়োগিক অধ্যায় তারা তৈরি করেছে, এছাড়া আর কিছু না। সেই জন্য ডাক্তার তাহের সাহেব যথার্থই বলেছেন যে এদের হিস্ট্রিটা এদেশের মানুষ তো তাদের চিন্তা থেকে বাদ দিতে চায়। হয়তো তারা তাদের এরকম গুপ্ত কর্মকাণ্ডের মাধ্যমে, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা বেঁচে থাকতে যাবে। মুসলিম লীগ কি কোনো কারণে শেষ হয়ে গেছে? ছিটে ফোটা তো আছেই, চিনচিন করে তারা বাতি জ্বালাতে চেষ্টা করছে, যেহেতু এটা একটা আইডিওলজিক্যালি তাদের একটা প্ল্যাটফর্ম ছিল। সুতরাং আওয়ামী লীগ হয়তো ওরকম অথবা তার চেয়েও আরও নিভু নিভু করে এই জাতির সামনে বেঁচে থাকার সর্বশেষ চেষ্টা তো তারা করবে। জাতি হিসাবে আমরা জনগণ ঠিক করতে হবে যে তাদেরকে সেই শেষ নিশানাটুকু আমাদের সামনে আমরা আদৌ এরকম একটা গণহত্যাকারী, সন্ত্রাসী, এবং যারা এখনও কল রেকর্ডে ভিডিও কলে এদেশের মানুষকে হত্যার হুমকি দেয়, দেখে নেওয়ার হুমকি দেয়, অনুতপ্ত নাই, অনুশোচনা নাই, নিজেদের মধ্যে কোনো প্রায়শ্চিত্ত নাই, বরং কথায় কথায় এখনও বলে দিচ্ছে আমরা আবার ফিরে আসবো, এসে আবার দেখে নেব, তালিকা করো। নাথিং টু হ্যাপেন্স, এগুলো প্রশ্নই নাই। এই জন্য দিস ইজ গান কেস। জি, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরছি একটু পরে। দর্শক দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে মোহাম্মদ হারুনুর রশিদ আছেন। কিয়ামত পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন ৭১-এর রাজাকাররা দেশ চালাবে, এটা অসম্ভব। জনগণ ভোট দিলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না কেন? প্রথম প্রশ্ন। ১৯৯১ সালে জামায়াতের সমর্থন ছাড়া বিএনপি সরকার গঠন করতে পারত না, পর্যাপ্ত আসন ছিল না, তখন জামায়াতকে সাথে নিয়ে সরকার পরিচালনা করেছে বিএনপি। ২০০১ থেকে ৬ পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় জামায়াতের ২ জন মন্ত্রী ছিলেন। সরকারি থেকে দেশ পরিচালনায় তারা অংশ নিয়েছে। তাহলে এখন অসম্ভব কেন? বিএনপির সাথে নেই বলেই এখন কি আপনাদের অসম্ভব মনে হচ্ছে? ধন্যবাদ। আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বাংলাদেশে একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের পথ মুক্ত করেছেন, যার ফলশ্রুতিতেই জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ ছিল, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই সুবাদেই আপনার আওয়ামী লীগ সহ নতুন করে আওয়ামী লীগও নিবন্ধিত হয়েছে, আওয়ামী লীগও বাতিল হয়ে গেছিল, বাকশাল হয়েছিল, এই জামাত ইসলামও নিবন্ধিত হয়েছে। এবং এই গত ৪০ বছরের মধ্যে বলা যায় জামাত ইসলামের সাথে বিএনপির জোট, নির্বাচন, একসাথে পথ চলা। এখন যেহেতু নির্বাচন সামনে, নির্বাচনের ক্ষেত্রে জামাত আলাদা নির্বাচন করবে, এবং জামাত ২২ সালেই কিন্তু জোটের বাইরে চলে গেছে, এবং জামাতের সাথে বিএনপির একটা সুসম্পর্ক, মধুর সম্পর্ক, সব কিছু ঠিক আছে। কিন্তু ইদানিং জামাত ইসলামকেও দেখা যাচ্ছে জামাত ইসলামের বিভিন্ন জায়গায় এই ৫ই আগস্টের পর
বিভিন্ন জায়গায় আমাদের শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন নেতৃবৃন্দকে, আমাকেও নিয়েও খুব অশ্লীল এবং অশ্রাব্য কথাবার্তা তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, যার ফলশ্রুতিতে জামাতের সঙ্গে মানে মনস্তাত্ত্বিক বলেন বা একটা দূরত্ব তৈরি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে জামাতের সাথে গত 30 বছর যাবৎ, সারা বাংলাদেশে জোট হয় জামাত ইসলামের সঙ্গে, আমার ওখানে কোনোদিন জোট হয়নি। আমি প্রায় 30 বছর যাবৎ জামাতের সাথে সবসময় ভোট করে আসি। জামাত ইসলামের রাজনীতি নিয়েও কিন্তু দেশে একটা বিতর্ক রয়েছে, যেটা 1971 সালের মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জামাত ইসলামের নাম পরিবর্তন হওয়া দরকার ছিল। তার কারণ যদি আপনার পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বিডিআরের নাম পরিবর্তন হয়, পোশাক পরিবর্তন হয়, তাহলে 71-এর মুক্তিযুদ্ধ তো বাংলাদেশের ইতিহাস থেকে আপনি মুছতে পারবেন না, ঘটনাবলী তো কোনোভাবেই আপনার ইতিহাস থেকে সরানো যাবে না। সেই ক্ষেত্রে জামাত ইসলাম বাংলাদেশ যতদিন থাকবে, জামাত ইসলাম নামে রাজনৈতিক দল যতদিন থাকবে, এটা বিভাজন নয়, এটা নিয়ে তর্ক বিতর্ক থাকবেই। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জামাত ইসলাম নিয়ে আরও অনেক প্রশ্ন আছে, যে ইসলাম আপনার যখন জামাতের সঙ্গে একটা ইসলাম অন্তর্ভুক্ত করছেন। আপনি উত্তরটা পুরো করেন। তখন আপনারা বললেন জামায়াতের সমাবেশে দাওয়াত পায়নি বিএনপি, তাই যায়নি। আবার জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল সাহেব। আপনাদের এই রাজনীতিটা যদি একটু বুঝিয়ে বলেন। এইখানে আপনার জামাতের শীর্ষ নেতা, আপনার জামাতের প্রধান বর্তমান যিনি আমির, উনি আমরা অনলাইনে দেখেছি টেলিভিশনে যে উনি পড়ে গেলেন বক্তব্য দিতে। স্বাভাবিক কারণ এটাতে শিষ্টাচারের অংশ, রাজনীতিতে তো শিষ্টাচার থাকতে হবে। উনি যখন এরকম একটা ঘটনা, স্বাভাবিক কারণে সঙ্গে সঙ্গে হাসপাতালে খোঁজ নিতে যাওয়া, এটা তো আমি মনে করি একটা শিষ্টাচারের বড় অংশ। আর জামাত ইসলামের তাদের নিজস্ব ব্যক্তিগত জাতীয় সমাবেশ ছিল, সেখানে তারা কাকে দাওয়াত দিবে কাকে দাওয়াত দিবে না। অতীতেও জামাত ইসলাম আমাদের বিভিন্ন সময় মিটিং হয়েছে, সব মিটিংয়ে আমরা জামাতকে দাওয়াত দিই, বিশেষ ক্ষেত্রে জামাত ইসলামকে দাওয়াত দিই, তারা এসছে। আবার জামাত ইসলাম যে ভবিষ্যতে কোনো মিটিং করে বিএনপিকে দাওয়াত দিলে সেখানে বিএনপি অবশ্যই যাবে। যে কারণে আপনার এটা আমি মনে করি না যে খুব বিশেষ কোনো বড় আপনার নিয়ে আলোচনার কোনো বিষয়। জামায়াতের সমাবেশে জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, যদি আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় জামায়াত থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি মন্ত্রী ভবিষ্যতে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না, কোনো এমপি ও কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়িতে চড়বেন না, কোনো এমপি মন্ত্রী নিজের হাতে কোনো টাকা চালাচালি করবেন না, কোনো এমপি ও মন্ত্রী যদি তার কোনো নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবেন। আপনারা এমন কথা সাহস করে বলতে পারবেন? বিএনপির এই সাহস আছে? আমি ডক্টর শফিকুর রহমান সাহেব উনি যে বক্তব্য দিয়েছে, উনি তো এমপি ছিলেন না, এবং এমপি না থাকার ফলশ্রুতিতে বাংলাদেশে এমপিদের যে সমস্ত কর্মকাণ্ড ওনার সে সম্পর্কে ধারণা নাই। বাংলাদেশে এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি, আমি ব্যক্তিগতভাবে ট্যাক্স ফ্রি গাড়ি চাই না। আমি ব্যক্তিগতভাবে যখন পার্লামেন্টে ছিলাম, ট্যাক্স ফ্রি গাড়ির পরিবর্তে আমরা চাই যে আমাদের সরকারি পুল থেকে গাড়ি দেওয়া হোক। আমাদের যেটা ন্যায্য প্রাপ্য অধিকার, আমি তো রিক্সায় করে সাইকেলে করে তো সংসদ ভবনে যাব না, বা সচিবালয়ে যাব না, বা বিভিন্ন দপ্তরে যাব না, আমাকে প্রোটোকল দিচ্ছেন এমপির অ্যাবাভ সেক্রেটারি। তো আজকে তখন আমরা বলেছিলাম যে আজকে এতে সরকারের ব্যয় বাড়বে, আপনাদের কেউ তো প্লট চেয়েছিল, এতে সরকারের ব্যয় বাড়বে। সরকারের প্লট শুধু আজকে নতুন, এটা পাকিস্তান আমল থেকে প্রিভিলেজ হিসাবে আপনার বিচারপতি, সচিব সহ এই ধরনের নাগরিকদেরকে আপনার প্রিভিলেজ হিসাবে প্লট দেওয়া হয়। তো এমপিদের প্লটটা শুধু আপনার নিউজের হেডলাইন হয়, কিন্তু আপনার বিচারপতিরা প্লট পায়, সচিবরা প্লট পায়, সচিব তো দূরের কথা, ডেপুটি সেক্রেটারি, প্রশাসনের কর্মকর্তা, পুলিশের আইজিপি, পুলিশের কর্মকর্তারা, সাংবাদিক, শীর্ষ সাংবাদিকরা, তারাও আপনার বিশেষ কোটায় প্লট পেয়ে আসছে। তার মানে শুনেন, আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে নিকোল, যে পৃথিবীতে আপনি দুর্নীতি কমাতে চান, দুর্নীতি রোধ করতে চান, এক্ষেত্রে কোনো দলের দ্বিমত নাই। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে একেবারে স্পষ্টভাবেই যে যারা সৎ জীবনযাপন করবে তাদেরকে আল্লাহ পাক দুনিয়া এবং ইহকাল এবং পরকালে উভয় জায়গাতেই তাদেরকে পুরস্কৃত করবে। তো আমার কথা হচ্ছে যে আপনি ইউরোপের খবর দেখেন, যে সমস্ত গণতান্ত্রিক বিশ্ব, আপনি নিউজিল্যান্ডের খবর দেখেন, অস্ট্রেলিয়ার খবর দেখেন, ইউকের খবর দেখেন, পার্লামেন্টের সেখানকার মেম্বারদের সুযোগ সুবিধা কতটুকু, আর বাংলাদেশের পার্লামেন্ট মেম্বাররা কী সুযোগ সুবিধা পাচ্ছে। আপনি কোয়ালিটি পার্লামেন্ট যদি গঠন করতে চান, একজন ব্যারিস্টারকে নিয়ে যাবেন, একজন আইনজ্ঞকে নিয়ে যাবেন, সে প্রতিদিন যদি সুপ্রিম কোর্টে উপস্থিত থাকে, তার প্রতিদিন লক্ষ লক্ষ টাকা আয় করে। পার্লামেন্টে গিয়ে সে যদি 5 ঘন্টা সময় দেয়, তার আয় কতটুকু? 500 টাকা। একজন পার্লামেন্টে উপস্থিত থাকলে, যেদিন অধিবেশনে উপস্থিত থাকলে তার মজুরি দেওয়া হয় 500 টাকা, ঠিক আছে না? তো
তো এটা আমি মনে করি যে উনি যে বিষয়গুলো বলেছেন এইগুলো জাস্ট আপনার মানে জাতীয় সমস্যা সংকট নয়। আপনি ন্যাম ভবনে থাকবেন না, ন্যাম ভবনটা তো করা হয়েছে সংসদ ভবন সদস্যদের থাকার জন্য, যেন তারা দ্রুত আপনার হেঁটে হলেও সংসদ ভবনে যেতে পারে। তো সুতরাং এই বিষয়গুলো উনি কি উদ্দেশ্যে বলেছেন, কেন বলেছেন আমি বলতে পারবো না। তবে আমাদের যে মূল সংকট, দেশে 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 আপনার দুর্নীতি আছে, সারা পৃথিবীব্যাপী দুর্নীতি আছে, আমাদের দেশের দুর্নীতির শীর্ষ পর্যায় থেকে আগে কমাতে হবে। আরিফুল ইসলাম আদিব, আজ আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিকভাবে সমালোচনা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন, সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করারও আহ্বান জানিয়েছেন। কিন্তু গতকাল আপনাদের দলের মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। কে শিলং থেকে এসেছে সেটা তো আর বুঝতে কারো বাকি নেই। আপনাদের নেতারাই কি গণতান্ত্রিকভাবে সমালোচনা করে? এখানে বিষয় যেটি হচ্ছে যে, আপনি আমার কথা শোনা যাচ্ছে? জি পাচ্ছি, প্লিজ। জি, গতকালকে আমাদের নাসির ভাই যে বক্তব্য দিয়েছেন সেখানে হয়তো তারা কিছু প্রশ্ন উঠেছে যে তার এই বক্তব্যের প্রেক্ষিতে এটা বিএনপির যে তৃণমূল যে হামলা করেছে সেটাকে আসলে জাস্টিফাই করা যায় কিনা, এরকম বেশ কিছু প্রশ্ন তুলেছে। সেই বিষয়টিকে থেকে আমি যেটি বলবো যে, আপনি দেখেন আমাদের ছাত্র নেতৃবৃন্দদের থেকে কিংবা এনসিপির যারা নেতৃবৃন্দ আছে এদের পক্ষ থেকে এরকম বক্তব্য কিন্তু প্রথম দিকে যায় না। বরঞ্চ আমরা যেটা দেখেছিলাম যে নাসির ভাইয়ের যে বক্তব্যকে কেন্দ্র করে তারা যেভাবে মঞ্চ ভাঙচুর কিংবা আমাদের বাঁশখালীতে আমাদের একজন আহত জুলাই যোদ্ধাকে রাতে আঘাত করছে, তার মাথা ফাটিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে মহেশখালীতে হচ্ছে আমাদের নেতৃবৃন্দরা যখন বাসায় ফিরছে পথে তাদের উপরে হামলা হয়েছে, গাড়ি বহরে হামলা করার চেষ্টা করেছে। আপনি দেখেন এর পূর্বে বিএনপির খুব সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দরা কিন্তু আরো এর চেয়ে খুব নগ্ন ভাষায় হচ্ছে তারা মন্তব্য করেছেন। আপনার বুলু ভাইয়ের কথা বলেছেন, কিংবা হচ্ছে দুদু ভাই যিনি যে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহকে নিয়ে। এই যে এবং তাদের পক্ষ থেকে যখন আন্দোলন করা হয়েছে, আপনি দেখবেন যে ছাত্র নেতৃবৃন্দদেরকে কিংবা হচ্ছে সরকারের সিটিং যে উপদেষ্টারা ছিলেন, উপদেষ্টা আছেন, তাদেরকে যেভাবে হচ্ছে বিভিন্ন প্রাণীর নাম ধরে তাদেরকে হচ্ছে যে ধরনের মিছিলে তাদেরকে বলা এবং যেই তথ্য সঠিকও নয় সেইটাকে ভিত্তি করে তারা যেভাবে স্লোগান দিয়েছেন, সেই জায়গার থেকে আমার কাছে মনে হচ্ছে তার এই বক্তব্য খুব বেশি শিষ্টাচার বহির্ভূত হয়নি এবং তিনি কিন্তু নামও উল্লেখ করেন না। হয়তো তিনি আকারে ইঙ্গিতে নানাভাবে বলেছেন যে ওই যেই বর্ণনা দিয়েছে সেই মাধ্যমে বোঝা যায় যেহেতু তার প্রতি ইঙ্গিত করা হয়েছে, কিন্তু সেখানে কিন্তু তিনি ন্যূনতম নাম উল্লেখ করেন। কিন্তু বিএনপির ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাদের সিনিয়র নেতৃবৃন্দ তারা কিন্তু সরাসরি নাম উল্লেখ করে কিন্তু নানা ধরনের এর চেয়ে আরো কিন্তু বাজেভাবে উপস্থাপন করেছেন। জি, আরিফুল ইসলাম আদিব, আপনাদের সঙ্গে কি এখনো আপনারা এখন কোথায় আছেন, শেষ অবস্থানটা যদি বলতেন? মানে এনসিপির পদযাত্রাটা কোথায় আছে? আপনি তো ঢাকায়। জি, আপনি ঢাকায়। জি, আমি ঢাকায় আছি। জি, এনসিপির পদযাত্রা সর্বশেষ কোথায় আছে এখন? এনসিপি এই মুহূর্তে চট্টগ্রাম শহরে আছে। চট্টগ্রাম মহানগর এই মুহূর্তে পদযাত্রাটি শেষ পর্যায়ে আছে এবং রাতে হয়তো হাটহাজারী মাদ্রাসা আছে, সেখানে আমাদের হয়তো প্রতিনিধি দল যাবেন এবং আরেকটি সেখানে একটি চার্চ আছে সম্ভবত, সেই জায়গাতে আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা হয়তো সৌজন্য সাক্ষাৎ করবে। জি, সাংবাদিক শাহেদ আলম একটা কথা লিখেছেন, তিনি বলেছেন এনসিপি যেখানেই যাচ্ছে তাদের নির্বাচনী প্রতীক এপিসি সেখানেই দেখা যাচ্ছে। চট্টগ্রামেও কি এপিসি আছে? আপনারা না প্রতীক হিসেবে শাপলা চান, কবে থেকে এপিসি চাইতে শুরু করেছেন? আমার তো কোথাও তো এপিসি হচ্ছে আপনার প্রতীক বা কোথাও তো চাওয়া হয়নি আসলে। জি, এপিসি কি এখনো আপনাদের চট্টগ্রামের পদযাত্রার সাথে আছে এরকম কিছু? না না, এপিসি পদযাত্রা তো ছিল না। জি, অনেক ধন্যবাদ আরিফুল ইসলাম আদিব। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান আপনাদের দলের প্রতি উদ্দেশ্য করে বলেছেন 10 লাখ লোকের মিটিং করছে, 100 কোটি টাকা খরচ করছে। আপনি যদিও বলেছেন 25 লাখের মতো লোক হয়েছে। বাপের বাটা হইলে ভোটে আয়, ভোট কর, ভোটের বেলায় গলা চিপা দেশ কেন? ভোটের বেলায় গলা চিপা দেন কেন? এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের দল, তো আমরা জনগণের সাথে থেকে কথা বলি।
আমরা আজকে এই দলে আছি, কালকে ওই দলে আছি, দল চেঞ্জ করে আমার এমপি হওয়াটাই টার্গেট অথবা মানুষকে ফোকাস করাটাই টার্গেট। তো সেই টার্গেট তো আর জামাত ইসলামীর না। জামাত ইসলামীর টার্গেট হচ্ছে জনগণের কল্যাণে দেশকে নিয়ে কাজ করা। উনি যে এলাকা থেকে কথা বলেন সেই এলাকা থেকেই আমি অনেক প্রতিবাদ দেখেছি। সেই প্রতিবাদগুলো আমার মনে হয় যে একটা ঘৃণ্য জায়গা থেকে প্রতিবাদ। এটি মানে দেখেন, আমরা এই হারুন ভাই একটু আগে শিষ্টাচারের কথা বলেছেন, তো এটা আয় ভোটে আয়, এটা তো আমরা আমাদের ছোট বাচ্চা যারা তাদের সাথে কিন্তু আমরা এই ভাষা ব্যবহার করি না, আমরা বলি আসো, ঠিক আছে? তো এই জিনিসগুলো এখনকার এই রাজনীতিতে এটা চলে না। এটি যে করবে সে ওই আরেকটা ফ্যাসিস্টদের আচরণে পড়বে এবং তাকে ওরকম একটা পরিণতি বা তার চেয়ে ভয়ঙ্কর পরিণতিতে কিন্তু যেতে হবে। এটা যদি শফিকুল ইসলাম মাসুদ করে, একেবারে আমি আপনাকে বলে রাখলাম, এই রেকর্ডে থাকলো আজকে, যদি শফিকুল ইসলাম মাসুদ করে, যদি জামাত ইসলামী করে, তাকেও ওই একই পরিণতি বহন করতে হবে। সুতরাং আমি বলছি যে জামাত ইসলামী 100 কোটি কেন, জামাত ইসলামী 1000 কোটি টাকা ব্যবহার করার সক্ষমতা রাখে। কেন রাখে? জামাত ইসলামীর এই পকেট, এই পকেট, এই 2 পকেট, পিছনের পকেট, এটা আমাদের জামাত ইসলামীর কাছে বন্ধক দেওয়া, জামাত ইসলামীর কাছে না। জামাত ইসলামী, আমরা ইসলামী আন্দোলন করি, ইসলামের জন্য কাজ করি। আমাদের সব কিছু, আমাদের বলা আছে যে আমাদের সব কিছু দেশের জন্য, যা কিছু করতে হবে আমরা করব। আপনি দেখেছেন যে আমাদের এখানে, আমি আমার বাউফলের কথা বলি, আমার কনস্টিটিউশন হচ্ছে বাউফলে, সেখান থেকে আমার কয়েক হাজার লোক এসছে লঞ্চ করে, একেবারে ঈদের মতো উৎসব করে এসছে। আমি আমার, যেহেতু যে আগে বললাম যে আমার মঞ্চের দায়িত্ব, লাইটের দায়িত্ব, ডেকোরেশনের দায়িত্ব, সাউন্ডের দায়িত্ব, তো এই সব দায়িত্বের কারণে আমি আসলে একবারও খোঁজ নিতে পারিনি। শুধু রওনা যখন দিয়েছে আমি তখন, তো আমি এটা বলছি যে আমার একজন লোকের কিন্তু কোনো দায়িত্ব নিতে হয় নাই, একজন লোকের দায়িত্ব নিতে হয় না। কেন? এবং যারা এসছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে যে একজন বৃদ্ধ মানুষ, আমাদের সম্মানিত সিটিজেন, তিনি তার পকেট থেকে বের করে ইয়া খাচ্ছেন, চিরা আর কলা আর ইয়া খাচ্ছেন, গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে খাচ্ছেন। তো একজন জার্নালিস্ট তাকে জিজ্ঞেস করছেন যে এই খাবার কি জামাত দিয়েছে আপনাকে? বলছে যে না, এটা আমার বউ দিয়েছে আমাকে। তো বলছে যে আপনি এখানে আসছেন, জামাত আপনাকে কোনো সরবরাহ করে নাই? বলছে যে না, আমি জামাতের উপর নির্ভর করে এই প্রোগ্রামে আসি নাই, কারণ আমি জামাত করি না। আমি আসছি জামাত ইসলামীকে এই কাজগুলো পছন্দ করি, যারা দাবি দিয়েছে সেই দাবির সামনে একাত্মতা ঘোষণা করেছি আমরা। আপনি জানেন যে আমাদের এই গত রাত থেকে, প্রোগ্রামের আগের দিন রাত থেকে আমাদের পুরো সোহরাওয়ার্দী উদ্যান, আমি যেহেতু মাঠে ছিলাম, পুরো সোহরাওয়ার্দী উদ্যানটা বুকিং হয়ে গেছে। সেখানে আমরা শুধুমাত্র পানি দেওয়া ছাড়া, এই পানিটাও কোনো ব্যক্তি তারা পাঠিয়েছেন এবং বলেছেন যে আমার নাম বলবেন না, আমার কথা বলার দরকার নাই, কয়েক হাজার না লক্ষ বোতল পাঠিয়েছেন এবং আমাদের হাতে এখনো প্রায় লক্ষাধিক বোতল আমাদের কাছে সংরক্ষিত আছে। জামাত ইসলামীর এই দেশপ্রেমের চেতনাটাকে, দেশের মানুষ যদি আপনাকে ওন করে, আপনি টাকার জন্য কোথাও হেরে যাবেন না। জামাত ইসলাম হেরে যাচ্ছে না। সুতরাং যে কেউ যদি মনে করে জামাত ইসলামী কোথায় টাকা পায়, এটা আমরা বহুবার বলেছি, আমি বলেছি, ছাত্র শিবিরে থাকতে বলেছি যে বাংলাদেশ ব্যাংক একসময় দেউলিয়া হয়ে যেতে পারে, বাট বাংলাদেশ জামাত ইসলামীর অর্থনৈতিক এই সেক্টরটা, আমাদের শুধু ইসলামী ব্যাংক থেকে আমাদেরকে কোনো রকম অন্যায়ভাবে বের করে দিলে, আমাদের অমুক হাসপাতাল থেকে বের করে দিলে জামাত ইসলামের ফাইন্যান্সিয়াল সেক্টরটা স্টপ হয়ে যাবে। এটা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু নয়। কারণ জামাত ইসলামের প্রত্যেক কর্মী ত্যাগের রাজনীতিতে বিশ্বাস করে। সেখানে ভোগ করতে আসে না, সেখানে বিরিয়ানি প্যাকেট খাইতে আসে না, বরং সে যেটা নিয়ে আসে সাথে করে, সেটা যেন আরেকজনকে শেয়ার করে খাওয়ালে তার সওয়াব হবে, মানবিকতা হবে, এটাই তার কল্যাণের কাজ। এই কাজটার ট্রেনিং তো আমাদের একদম যখন স্টার্টিং লেভেল থেকে আমরা কাজ করি তখন থেকে তার মধ্যে প্রমোটিংটা করা হয়। আমি আবারও ভোটের প্রশ্নে আসি। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, এই বাহিনী দিয়েই সুষ্ঠু নির্বাচনে কোনো অসুবিধা হবে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন আগের চেয়ে আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে, সুষ্ঠু নির্বাচন হতে আর কোনো সমস্যা দেখেন কিনা? সুষ্ঠু নির্বাচন হতে আমি শুধু না, দেশবাসী শঙ্কিত হচ্ছে। বিশেষ করে আমি আপনাকে বলি যে গোপালগঞ্জের যে ঘটনা হয়েছে, আমি ওই প্রশ্নে যাচ্ছি না যে কোন দল করেছে, কি করেছে। আমি মনে করি একজন নাগরিক, আপনি যে প্রশ্ন একটু আগে বলেছিলেন আদিবকে যে তারা নিবন্ধন হয়েছে হয় নাই, এই প্রশ্নে আমি যেতে চাই না। একজন নাগরিক, 5 জন নাগরিক, 10 জন নাগরিক, 50 জন নাগরিক যদি গভর্নমেন্টকে বলে যে আমরা, বা প্রশাসনকে বলে যে আমরা একটা প্রোগ্রাম করতে চাই, তাদের তো একটা শিডিউল প্রোগ্রাম, পূর্বনির্ধারিত কর্মসূচি, তারা তো গভর্নমেন্টকে জানিয়েছে, প্রশাসনকে জানিয়েছে, এটা তো তাদের দায়িত্ব। তো সেই দায়িত্বের জায়গা থেকে তো তারা তো কনসার্ন করতে হতো যে বাবা তোমরা এখানে আইসো না, আমরা এটা ট্যাকেল করতে পারবো না, সেটা তো তারা জানায়নি। তাহলে আপনাকে কোশ্চেন করি, আপনি তো একজন নাগরিক, ভোট দিবেন, আপনি ভোটার হিসাবে একজন সম্মানিত ভোটার, সুযোগ পাবো না, সারাদিন নিউজরুমে কাজ করতে হবে, ভোট দেওয়ার সুযোগ আসলে সাংবাদিকরা পায় না। আমি আপনাকে অনুরোধ করব যে আপনি ভোট দিতে যাবেন। তো সেই জায়গাটায় আমি আপনাকে যদি বলি যে যারা একটা পুরো আর্মি মিলে ছাত্রদের মতো এইরকম, বা আমাদের নাগরিক পার্টির একটা
জেলার একটা প্রোগ্রামকে তারা মেনটেন করতে পারলো না। সেই প্রশাসন, সেই সরকার কি করে একদিনে 300 আসনে কয়েক লক্ষ কেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্ব নেবে, এই বিশ্বাস আমাকে করতে হবে কেন? কেন এই বিশ্বাস আমি করব? কেন এই বিশ্বাস সাধারণ জনগণ করবে? সেই জায়গার কনসার্ন আগেও বলেছি, যদি আমাকে এই বাংলাদেশে শুনতে হয়, আমার কথা শুনলে টিউনো থাকবেন, আমার কথা না শুনলে টিউনো থাকবেন না। আমার চাঁদাবাজ কর্মী, আমার দখলদার কর্মী, আমার টেন্ডারবাজ কর্মী আপনি ধরে নিয়ে আসতে হলে আমার সাথে আলাপ করে ধরে নিয়ে আসতে হবে। তাহলে জাল ভোটের লোক তো তাই বলা হবে যে আমি বললে উনি ঢুকতে পারবে, আমি না বললে উনি ঢুকতে পারবে না। একই কথা তো সেদিন আমার শুনতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই বাহিনী দিয়ে সুষ্ঠু নির্বাচনে কোনো অসুবিধা হবে না। আমরা তা মনে করি না, কারণ এই বাহিনীর সংস্কার করতে হবে, প্রশাসনের যথাযথ যে সংস্কার, নির্বাচনী কাঠামোর যে সংস্কার। ইভেন আপনাকে বলি যে আমাদের সিসি নিজেও বলেছেন যে প্রশাসন, নির্বাচন কমিশন চাইলেও প্রশাসনের যথেষ্ট সহযোগিতা না থাকলে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব হবে না। সেটার জন্য কি রকম সময়? সেটার জন্য যদি 5 বছর পরে হয় নির্বাচন, সমস্যা নেই। আমরা 5 বছরের জন্য প্রয়োজন মনে করি না। আমরা মনে করি সরকার আন্তরিক হলে এই যে ডিসেম্বর টু জুন পর্যন্ত যে ডিক্লারেশন চিফ অ্যাডভাইজার আছে সেটার মধ্যেই সম্ভব, কিন্তু সরকারকে সেটার জন্য লেভেল প্লেইং ফিল্ড করার প্রত্যেকটা প্রক্রিয়া করতে হবে। গত 8 মাস 11 মাসে যে সরকার পারেনি, তারা আগামী 4-5 মাসে সেটা করে ফেলতে পারে। আন্তরিকতার জায়গা তৈরি হলে এটা সম্ভব। জি, মোহাম্মদ হারুনুর রশিদ, অন্তর্বর্তী সরকারের পক্ষে আদৌ নির্বাচন করা সম্ভব কিনা কোনো মহল থেকে এমন প্রশ্ন উত্থাপনের বিষয়টি এখন আর বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময়ক্ষেপণ করতে চাইছে কিনা এই ব্যাপারে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস ও অনাহুত ঘটনা জনমনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে কিছু ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করেছে। অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা এমন প্রশ্ন রেখে তিনি বলেন, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এ বিষয়ে জনমনে জিজ্ঞাসা রয়েছে। লন্ডন বৈঠকের পর সরকারের প্রতি আপনাদের আস্থার সংকট কেটেছিল বলে পরিলক্ষিত হচ্ছিল, কিন্তু এখন আবার সন্দেহ সংশয় প্রকাশ পাচ্ছে কেন? জি, আপনি অ্যাক্টিং চেয়ারম্যানের যে বিবৃতিটা পড়ে শোনালেন, আমি 100% এটার সাথে একমত। কারণ আমি শুরুতেই বলেছি যে সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ দেখা যাচ্ছে তাতে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং এগুলো আপনার সৃষ্টি করা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ নাই এইরকম একটা আবহাওয়া তৈরি করার জন্য কিনা। তার কারণ আমি গত 30 বছর থেকে জাতীয় সংসদ নির্বাচন করি। নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচন অনিয়ম, নির্বাচনের যে সমস্ত বিষয়গুলো যে সমস্যা তৈরি হয় সেগুলো সম্পর্কে অবহিত। বিএনপি গত 15-16 বছর যাবৎ আন্দোলন করেছে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য। আর এখন অন্তর্বর্তীকালীন সরকারের যদি অন্য কোনো এজেন্ডা না থাকে, তাদের যদি মূল এজেন্ডা এবং রাষ্ট্রের অন্যান্য অঙ্গগুলোর যদি মূল এজেন্ডা হয়, অন্য কোনো এজেন্ডা কেন বলছি আমি, যে অন্য কোনো এজেন্ডা যদি না থাকে তাহলে রাষ্ট্রের যে অন্যান্য অঙ্গগুলো আছে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার শুধু না, এখানে সেনাবাহিনী, বিজিবি, আপনার প্রশাসন, পুলিশ সহ এই সমস্ত অঙ্গগুলো যদি মনে করে যে আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেব, আমি মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ নির্বাচনের যখন আপনার ট্র্যাকে জাতি উঠে যাবে তখন সকলেই কিন্তু নির্বাচনের পথ প্রচারণায়, যে আজকে জামাত ইসলাম গতকালকে এত বড় সমাবেশ করেছে, এখানে আপনার বিশাল পুলিশ বাহিনী তাদের ট্রাফিকিং ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত বিষয়ে সহায়তা দিয়েছে এবং এখানে কোনো ধরনের কোনো রাজনৈতিক দলের থেকে কোনো উস্কানি বা কোনো ধরনের আশঙ্কা, কোনো ভয়ভীতি কিচ্ছু ছিল না, ঠিক আছে না? তো নির্বাচনকে আপনি প্রশ্নবিদ্ধ করতে চাইলে প্রশ্নবিদ্ধ করা যাবে, কেউ যদি করতে চাই। আর যদি এখানে মাঠে, তো আমরা বরাবরই বলে আসছি যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটশিপ ক্ষমতা নিয়ে প্রকৃত দায়িত্ব পালন করবে। নির্বাচনে আপনার বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে তাদেরও একটা বিরাট দায়িত্ব আছে। আমরা কেন ভোট কেন্দ্র দখল করতে যাব? আমরা কেন ভোট কেন্দ্রে মানুষকে ভোট দিতে বাধা প্রদান করব? এই বিষয়গুলো যদি নিশ্চয়তা থাকে তাহলে ভোট করার ক্ষেত্রে সমস্যা কোথায় হবে? আজকে জামাত ইসলাম বা এরা বলছে নির্বাচনের পরিবেশ নাই, কী কারণে? আপনি যদি এখন আমাদের গোপালগঞ্জের ঘটনা মনে করেন বা আপনি চট্টগ্রামের ঘটনা মনে করেন, তো এই সমস্ত ঘটনা তো আপনার ক্রিয়েটেড অবশ্যই। তখন এই যে উস্কানি থেকে এসছে, আপনি মার্চ টু গোপালগঞ্জ, আপনি সালাউদ্দিন সাহেবকে নিয়ে যে উস্কানিমূলক কথা বলেছেন তার নির্বাচনী এলাকার মধ্যে থেকে, স্বাভাবিক কারণেই আপনার
কিছু কিছু বিষয় আছে। এখন বাংলাদেশে যদি আপনি ইসলাম বিদ্বেষী, কাদের ক্রিয়েটেড আপনাদের দলের আমরা স্থায়ী বিএনপি কমিটির ধরেন সদস্য, যে আজকে যদি আপনাদের বিএনপি দলের স্থায়ী একটু বলি, মাঝখানে একটু প্রশ্ন করি, সময় একদম শেষ তো। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে বলেছেন দেশের একটি দলকে আপনারা কোলে রেখেছেন, আরেকটি দলকে রেখেছেন কাকে। কোন দলকে সরকার কোলে বসিয়েছে আর কোন দলকে কাকে? আপনি কাকে বলছেন যে কে ক্রিয়েট করেছে? আচ্ছা, এখানে আপনার এখন ধরেন যে এখানে মির্জা আব্বাস যে বক্তব্যটা দিয়েছে, এখানে উনি নাম দলের উল্লেখ করেননি, কিন্তু আবহাওয়া পরিবেশ আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক দল যারা, তারা কারা প্রিভিলেজ পাচ্ছে, কারা আপনার এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে, তার মধ্যে এনসিপি একটা ধরেন, আর একটা দলকে বলছে একটা দলকে কোলে রাখছেন। এখন আমি যদি বলি জামাত ইসলামকে ধরেন যে সরকারের কাছ থেকে অনেক প্রিভিলেজ পাচ্ছে, কিভাবে পাচ্ছে আমি খোলাখুলি বলছি, আমার নির্বাচনী এলাকা উদাহরণ দিয়ে বলছি। আমি আমার নির্বাচনী এলাকায় স্কুল কলেজ কমিটির ক্ষেত্রে আমার ন্যূনতম কোনো ইন্টারফেয়ার নাই। প্রশাসনকে আমি নিজে দাতা, নিজে প্রতিষ্ঠাতা, আমার নিজের স্কুল, সেই স্কুলের সভাপতি আওয়ামী লীগের সময় ছিলাম। এখন যেহেতু আমি বিএনপি নেতা, আমাকে বাদ দিয়ে দিয়েছে। আমি একবারও বলি যে আমাকে কেন বাদ দিলেন। তো আজকে ওখানে জামাত ইসলামের সাবেক আমি 4টা প্রতিষ্ঠানের সভাপতি, অনেক স্কুলের সভাপতি। তা আজকে শুধু সারা বাংলাদেশে যদি দেখেন যে যতগুলো আলিয়া মাদ্রাসা আছে, আমি মাসুদকে উদ্দেশ্য করে বলছি যে যতগুলো আলিয়া মাদ্রাসা সবগুলোর সভাপতি এখন জামাত ইসলাম। তো এখন কথা হচ্ছে যে এই যে আপনার এই জায়গাগুলো হয়েছে, এটা কি সরকারের সহায়তা বা প্রশাসনের সহায়তা ছাড়া হয়েছে? সরকার জামাত এবং এনসিপি কে কোলে আর কাকে রেখেছে? আপনি নতুন বিতর্কের জন্ম দিয়েছেন, কিন্তু অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে। দেখি সেদিন বিতর্কের আরো কিছু বাড়তি তথ্য দেওয়া যায় কিনা।